আমরা আজকে হচ্ছে উর্দু গ্রামার শুরু করব ইনশাআল্লাহ। তো আমরা ফেল নিয়ে প্রথমে আলোচনা করব, কারণ ফেলটা আমাদের জানা খুবই দরকার। তো চলেন আমরা শুরু করে দিই সময় নষ্ট করে। ফেল বা ক্রিয়ার আলোচনা। ফেল শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া, কাজ। এটা খুব ভালো করে মনে রাখবেন। ফেল শব্দের অর্থ হচ্ছে কাজ বা ক্রিয়া, ঠিক আছে? ফেলের পরিচয় এবং প্রকারভেদ বলতেছে যে যা অন্য শব্দের সাথে মিলিত হওয়া ব্যতীত নিজের অর্থ নিজে বুঝাতে সক্ষম এবং এর মধ্যে তিনটি কালের কোন একটি কাল পাওয়া যায় তাকে ফেল বলে। অর্থাৎ এমন একটা শব্দ যে শব্দটা অর্থ প্রকাশ করার ক্ষেত্রে অন্য কোনো শব্দের সাথে মিলিত হবে না, অন্য কোনো শব্দের সাহায্যের প্রয়োজন নাই, এবং ওই শব্দের মধ্যে অতীত, বর্তমান বা ভবিষ্যতের কোন একটি কাল পাওয়া যাবে তাকে ফেল বা কাজ বলে। ফেল বা কাজ বলে। যদি আমি একটি উদাহরণ আপনাদেরকে দেখাই, যেমন এখানে দেওয়া আছে আয়া মানে আসলো। আয়া মানে কি? আসলো মানে আসা। আসাটা এটা একটা কাজ, আসলো। এবং বলেন তো আসলো এটা কি অতীতের সাথে সম্পর্ক, না বর্তমানের সাথে সম্পর্ক, নাকি ভবিষ্যতের সাথে সম্পর্কযুক্ত? আসলো এটা বর্তমানের সাথে মনে হয়। না, অতীতের সাথে। আসলো, আসলো। সে আর আসলো, ঠিক আছে? সে আসলো। তো এটা একটা কাল, ঠিক আছে? তো আমার সংজ্ঞাটা আবার বোঝার চেষ্টা করেন। এমন একটা শব্দ, এমন একটা শব্দ যে শব্দটা অন্য কোনো শব্দের সাথে মিলিত হবে না এবং অন্য কোনো শব্দের সাহায্য ব্যতীত সে একাই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে, এবং ওই শব্দের মধ্যে অতীত, বর্তমান বা ভবিষ্যতের কোনো একটি কাল পাওয়া যাবে, কোনো একটি সময় পাওয়া যাবে। যেমন আমি যদি আপনাদেরকে উদাহরণ দিই, এখানে খেয়াল করেন। যেমন ধরেন খেয়েছে, এটা শব্দ কি একটা না? শব্দ কয়টা ভাই? শব্দ কয়টা এখানে? একটা। একটা। তে খেয়েছে, দেখেন শব্দ একটা, খেয়েছে অর্থ প্রকাশ করতেছে না? আপনারা জি অর্থটা বুঝতেছে? মানে খাওয়ার কথা জি বলতেছে। এখন এই যে খেয়েছে, অতীতকাল। কাজটা কোন কালের সাথে এই খেয়েছে শব্দটা সম্পর্কযুক্ত? অতীত, বর্তমান না ভবিষ্যৎ? অতীতের সাথে। অতীতের সাথে। তাহলে দুইটা জিনিস পাইলাম। এমন শব্দ যে শব্দটা কোনো শব্দের সাথে মিলিত না হয়ে অর্থ প্রকাশ করবে। দেখেন আগে পরে কোনো শব্দ নাই, তে সে কি খেয়েছে একটা অর্থ দিতেছে, এবং বলতেছে কোন একটা কালের সাথে সম্পর্কযুক্ত হবে। দেখেন এইটা অতীত কালের সাথে সম্পর্কযুক্ত, তাই না? তাহলে এইটাকে আমরা ফেল বলবো। কি বলবো? ফেল বলবো। ঠিক আছে ভাই, বুঝে আসছে কি? জি বাকিরা বুঝে আসছে? মহসিন ভাই, শাহজামান, সাজু ভাই? জি ভাইয়া, জি। আমাদের এখানে কিন্তু আজকে তিনজন বিসিএস ক্যাডার আছে। আমাদের শফিকুল ইসলাম ভাই বিসিএস ক্যাডার, আমাদের মহসিন ভাই বিসিএস ক্যাডার, আবার আমাদের শাহজামান, সাজু ভাই বিসিএস ক্যাডার। ঠিক আছে? আমাদের মাশাআল্লাহ। তিনজন এখানে বিসিএস ক্যাডার আছে। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য খুব গর্বের একটা বিষয়। আচ্ছা, ওকে। তারপর দেখেন মাজদার। মাজদার শব্দটা জেনে নেন। মাজদার অর্থ হচ্ছে ক্রিয়ামূল। অর্থ হচ্ছে ক্রিয়ামূল, অর্থাৎ যে শব্দটা থেকে, যেটাকে ভার্ব বলে, ইংলিশে কি বলে? ভার্ব। অর্থাৎ ক্রিয়ামূল, কাজের মূল। যে শব্দ থেকে আপনি কি করবেন, মানে অন্যান্য শব্দ বের করবেন। মাজদার অর্থ হচ্ছে উৎস, অর্থাৎ এটা এমন একটা শব্দ যেখান থেকে বিভিন্ন শব্দ বের হয়, তাকে মাজদার বলে। ঠিক আছে? তো মাজদার শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ামূল। তো মাজদার বা ক্রিয়ামূল হতে 6 প্রকারের ফেল বা ক্রিয়া হয়ে থাকে। ঠিক আছে? এখন দেখেন 6 প্রকারের মধ্যে কি কি? ফেলে মাজি, এটা হচ্ছে অতীতকালীন ক্রিয়া, যেটা অতীতের সমস্ত কাজকে বোঝাবে। মাজি মানে অতীতকাল। ফেলে মুজারে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া, যে এটা বর্তমান বা ভবিষ্যতের কাজের কথা বোঝাবে। ফেলে হাল বর্তমানকালী ক্রিয়া, যেটা বর্তমানের কাজ বোঝাবে। ফেলে মুস্তাকবিল, যেটা শুধুমাত্র ভবিষ্যতের কাজ করা বোঝাবে। ফেলে আমর
যেটা শুধুমাত্র আদেশ সূচক ক্রিয়া বোঝাবে, এই কাজটা করো, এই খাও, এই যাও, এই ধরনের। ফেলে নেহি নিষেধ সূচক ক্রিয়া বোঝাবে, এই কাজটা কইরো না, এই খেও না এখন, এই যাও না এখন, এই ধরনের। তাহলে মাজদার বা ক্রিয়ামূল হতে 6 প্রকারের ফেল হয়ে থাকে। কি কি? ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে হাল, ফেলে মুস্তাকবিল, ফেলে আমর, ফেলে নাহি। ভাই বুঝে আসছে? তো মাজদার থেকে কয় ধরনের ক্রিয়া হয়ে থাকে, ফেল হয়ে থাকে? 6 ধরনের। বলেন, মাজদার থেকে কয় ধরনের ফেল হয়ে থাকে? ফেল হয়ে থাকে। কয় ওস্তাদ ধরনের? এখানে জি ওস্তাদ এখানে একটা প্রশ্ন আছে, জি আর সেটা হলো যে আমরা দেখলাম যে ফেলে ফেলে মুজারে, হ্যাঁ, জি আবার ফেলে হাল, ফেলে মাস্তাকবিল, হুম। তাহলে এই দুইটা আবার আলাদা, এই দুইটা আবার কি তাহলে? মানে 2 থেকে 3 4 পার্থক্যটা কোথায়? দেখেন, মুজারের মধ্যে মানে বর্তমান ভবিষ্যতের দুইটার অর্থই থাকে লুকায়িত। ঠিক আছে? এই যে ফেলে মুজারে শব্দের একটা খাস একটা আপনার অর্থ আছে। যেমন আপনাকে আমি যদি সহজ একটা উদাহরণ দেই, ভেড়া আছে না, ভেড়ার দুধের, আচ্ছা এইটা আমরা না করি রেকর্ড। তাহলে মাজদার মধ্যে আমরা 6 ধরনের ফেল পাইলাম। কয় ধরনের ভাই বলেন? কয় ধরনের? একটা হচ্ছে ফেলে মাজি অতীতকালীন ক্রিয়া, ফেলে মুজারে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া, ফেলে হাল বর্তমানকালীন ক্রিয়া, ফেলে মুস্তাকবিল ভবিষ্যৎকালীন ক্রিয়া, ফেলে আমর আদেশ সূচক ক্রিয়া, ফেলে নাহি কি নিষেধ সূচক ক্রিয়া। ওকে, এখন আমরা চলে যাই ফেলে মাজি কাকে বলে। দেখেন, যে ফেল দ্বারা অতীতকালের কোনো কাজ করা বা হওয়া বোঝা তাকে ফেলে মাজি বলে। একেবারে সিম্পল। যে ফেল দ্বারা আপনার অতীতকালে কাজ করা বা হওয়া বোঝা, যেমন সে খেয়েছে, সে গিয়েছে, সে করেছে, এই ধরনের। তো যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝা তাকে ফেলে মাজি বলে। যেমন আয়া, সে আসলো। ঠিক আছে? ফেলে মাজি আবার 6 প্রকার। কয় প্রকার ভাই? ফেলে মাজি কয় প্রকার? ফেলে মাজি কয় প্রকার? 6 প্রকার। দেখেন, মাজি মুতলাক সাধারণ অতীতকালীন ক্রিয়া, সাধারণ অতীতকালীন। মাজি করিব নিকটবর্তী অতীতকালীন ক্রিয়া। মাজি বাইদ দূরবর্তী অতীতকালীন ক্রিয়া। মাজি সাক্ষী সন্দেহসূচক অতীতকালীন ক্রিয়া। মাজি ইস্তেমরারি চলমান অতীতকালীন ক্রিয়া। মাজি তামান্নাই ইয়া শারতি। কি? মাজি তামান্নাই ইয়া শারতি, যে শর্ত বা আকাঙ্ক্ষা সূচক মূলক অতীতকালীন ক্রিয়া। তাহলে ফেলে মাজি হচ্ছে 6 প্রকার। মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাইদ, মাজি সাক্ষী, মাজি ইস্তেমরারি, মাজি তামান্নাই বা ইয়া শারতি। তাহলে অতীতে আমরা 6 ধরনের ফেল পাবো। অতীতকালের জন্য আমরা কয় ধরনের ফেল পাবো? 6 ধরনের। এটা ক্লিয়ার হয়েছে আপনাদের? এগুলো মনে রাখতে হবে, নিলে আপনাদের সামনে জিনিসগুলো প্রবলেমে পড়বে। এটা বুঝে আসছে ফেলে মাজি কাকে বলে? যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে মাজি বলে। ফেলে মাজি 6 প্রকার। মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাইদ, মাজি সাক্ষী, মাজি ইস্তেমরারি, মাজি তামান্নাই ইয়া শারতি। এখন আমরা মাজি মুতলাকের সংজ্ঞাতে যাব। দেখেন, মাজি মুতলাক হচ্ছে সাধারণ বা অনির্দিষ্ট অতীতকালীন ক্রিয়া। যে ফেল দ্বারা অতীতকালের অনির্দিষ্ট সময় কোনো কাজ করা বা হওয়া বোঝা তাকে মাজি মুতলাক বলে। যেমন জায়েদ আয়া, জায়েদ আসলো, এটা সাধারণ অতীত। ওই যে আমরা কি বলে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা বলে না, সাধারণ সেন্টেন্স যেটা, এই ধরনের ব্যাপারটা কি সাধারণ অতীত। যেমন সে খেলো বা সে খেয়েছে, সে গিয়েছে, তারপরে হচ্ছে সে মেরেছে, সে ঘুমিয়েছে, এইটাকে বলে মাজি মুতলাক, একেবারে সাধারণ অতীত। কি অতীত? সাধারণ অতীত। যেমন জায়েদ আয়া মানে জায়েদ আসলো বা জায়েদ এসেছে। ঠিক আছে? তারপর বকর মারা, বকর মারলো। ঠিক আছে? বকর খায়া, বকর কি করলো? খেলো। এই ধরনের অতীতকালীন যে সমস্ত কাজ করা বা হওয়া বোঝাবে সাধারণ অতীত, এটাকে আমরা মাজি মুতলাক বলবো। ঠিক আছে? প্রশ্ন আছে কোনো?
ভাই প্রশ্ন আছে কি সাজু ভাই? না। ওকে, মাজি করিব নিকটবর্তী অতীতকালীন ক্রিয়া, অর্থাৎ আমি এইমাত্র কাজটা করেছি, আমি এইমাত্র খেয়েছি, আমি এইমাত্র গিয়েছি, ঠিক আছে, আমি এইমাত্র মেরেছি, এই ধরনের অর্থ দিবে। এই যে দেখেন জায়েদ আয়া হে, জায়েদ এইমাত্র এসেছে, তাহলে মাজি করিবের মধ্যে এইমাত্র অর্থটা থাকবে। এইমাত্র যে আপনার কাজটা অতীত হয়েছে কিন্তু এইমাত্র হয়েছে, যেমন সে এইমাত্র আসলো, সে এইমাত্র গেল, সে এইমাত্র খেলো, সে এইমাত্র গিয়েছে, সে এইমাত্র খেয়েছে, সে এইমাত্র মেরেছে, এই ধরনের অর্থ। এটাকে আমরা কি বলবো? মাজি করিব। কি বলবো ভাই বলেন, কি বলবো? মাজি করিব। করিব। ওকে, ক্লিয়ার? আমরা এবার চলে যাই, আমাদের এগুলো পড়ে তারপর আমরা স্ট্রাকচারে যাব, এগুলো মনে রাখবেন। মাজি বাইদ দূরবর্তী অতীতকালীন, অর্থাৎ কাজটা অতীত হয়েছে কিন্তু অনেক আগে হয়েছে, যেমন সে মেরেছিল, সে খেয়েছিল, সে গিয়েছিল, সে করেছিল, এই ধরনের অর্থ দিবে। যেমন দেখেন জায়েদ আয়া থা, জায়েদ এসেছিল, জায়েদ গায়া থা, জায়েদ গিয়েছিল। মাজি করিব। মাজি বাইদ, মাজি বাইদ, মাজি বাইদ। তারপরে জায়েদ খায়া থা, জায়েদ খেয়েছিল, এই ধরনের অর্থ দিব। অর্থাৎ যে কাজটা অতীত অনেক আগে হয়েছে সেটাকে আমরা কি বলবো? মাজি বাইদ। কি বলবো? মাজি বাইদ। ওকে, আচ্ছা, এখানে একটা উল্লেখ, এটা জেনে রাখেন যে কখনো কখনো মাজি করিবের জন্য মাজি বাইদের রূপ ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, যে বলতেছে কখনো কখনো দেখবেন যে মাজি করিবের অর্থ দিবে কিন্তু স্ট্রাকচার হচ্ছে মাজি বাইদের আসবে, গঠন প্রণালী মাজি বাইদের কিন্তু অর্থ দিবে মাজি করিবের। এই ধরনের কখনো কখনো দেখা যায় উর্দুর মধ্যে, এটা এটা মনে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন জায়েদ আভি ইহা থা, ওই ক্ষেত্রে এই আভি শব্দটা আসবে। আভি মানে এই মাত্র, ঠিক আছে, এই আভি শব্দটা থাকবে, ঠিক আছে। তাহলে মাজি সাক্ষী সন্দেহের সূচক, যেমন সম্ভবত সে কাজটা করেছে, সম্ভবত জায়েদ এসেছে বা এসে থাকবে, মানে কাজটা অতীতে হয়েছে কিন্তু আপনার এখন মানে অতীতের অর্থ বুঝাবে কিন্তু কাজটা কি হয়েছে কি হয় নাই, এই ধরনের একটা সম্ভব। যেমন সম্ভবত সে খেয়েছে, এখন সে খাইতেও পারে নাও খাইতে পারে, আপনার মধ্যে সন্দেহ আছে, বুঝতে পারছেন? তাহলে এমন ফেল যেটা অতীতের কালের কাজ বুঝাবে কিন্তু কাজটা হয়েছে কি হয় নাই এটার মধ্যে সন্দেহ বুঝাবে, সন্দেহ থাকবে যে হ্যাঁ কাজটা হয়তো জায়েদ এসেছে বা জায়েদ এসেছিল কিন্তু আমি জানি না আসলে জায়েদ আসতেও পারে নাও আসতে পারে, এই ধরনের অর্থ দিবে। বুঝে আসছে ভাই? যেমন জায়েদ আয়া হোগা, হয়তো জায়েদ এসে থাকবে, হয়তো জায়েদ কি এসে থাকবে। ক্লিয়ার ভাই? ভাই ক্লিয়ার কি? জি সঠিক, হ্যাঁ ক্লিয়ার। ওকে, এরপরে হচ্ছে মাজি ইস্তেমরারি, চলমান অতীত। এগুলো টেন্স দেখেন, টেন্সের সাথে মিলে দেখেন সব মিলে যাবে। চলমান অতীত মানে সে করতেছিল, সে খাইতেছিল, সে যাইতেছিল, সে আসতেছিল, অতীতে কাজটা শুরু হয়েছে, বুঝতে পারছেন? মানে অতীতকালে কাজটা চলমান, মানে শুরু হয়েছে চলমান, সে আসতেছিল, সে যাইতেছিল, সে খাইতেছিল, এই ধরনের অর্থ দিবে। যেমন জায়েদ আতা থা, জায়েদ আসতেছিল, জায়েদ জাতা থা, জায়েদ খাইতেছিল, জায়েদ খাতা থা, জায়েদ কি করতেছিল? খাইতেছিল। তাহলে অতীতকালের নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলতেছিল বা হইতেছিল বুঝায়, তাকে মাঝে ইস্তেমরারি বলে। কি বলে? মাঝে ইস্তেমরারি। ঠিক আছে ভাই? ওস্তাদ জি, জি, মাজি ইস্তেমরারি যেটা আছে, ওটাতে কি কোনো শব্দ আছে যে শব্দ দ্বারা আমরা বুঝতে পারবো? যেমন আমরা এই যে ওই যে জি 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 সাক্ষীর মধ্যে পেলাম হ্যাঁ, বা হ্যাঁ, গঠন প্রণালী আছে তো, গঠন প্রণালীতে আমরা যাবো, দেখেন না চেঞ্জ হচ্ছে তো। দেখেন জায়েদ আয়া, মাজি মুতলাক, মাজি করিবে জায়েদ আয়া হে, ফেলে চেঞ্জ হচ্ছে তো। মাজি বাইরে দেখেন জায়েদ আয়া থা, ঠিক আছে। মাজি সাক্ষীতে জায়েদ আয়া হোগা, গঠন প্রণালী চেঞ্জ হচ্ছে তো। হোগা। হ্যাঁ,
মাঝে ইস্তেমরারি জায়েদ আতা থা, বুঝতে পারছেন? চেঞ্জ জি, হচ্ছে, জি। এটা বর্তমানে আমরা সামনে পড়বো। আয়াতা থা, আতা থা, আতা আতা থা, এখানে মানে কি আতা থা, জাতা থা, হ্যাঁ খাতা থা খাতা এরকম? থা, এই ধরনের অর্থ। এইটা হচ্ছে মাঝি, মানে কাজটা অতীতে চলমান, অতীতে শুরু হয়ে চলতেছিল বা হইতেছিল। ক্লিয়ার? জি ওস্তাদ জি। ওকে, সাজু ভাই কি বুঝতেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, নেট তারপর চলে হচ্ছে গেছিল ভাইয়া। মাজি তামার নাই আর শার্তি, শর্ত বা আকাঙ্ক্ষামূলক অতীতকালীন ক্রিয়া। আফসুস মানে অতীতকালীন ক্রিয়াকে, যা অতীতকালে সংঘটিত হয়নি কিন্তু হওয়ার জন্য আফসুস বা আকাঙ্ক্ষা প্রকাশ করে। বলতো ইস যদি জায়েদ আসতো, আহ যদি জায়েদ যেত, আহ যদি আমি খেতাম, এই ধরনের, মানে অতীতে কাজটা আপনি সংগঠিত করেন নাই, আপনার কাজটা করেন নাই, কিন্তু ওই না করার কারণে আপনি একটা আফসোস করেন, ইস আমি যদি এই কাজটা করতাম, যদি এই কাজটা করতাম, মানে কি আপনার কাজটা করেন নাই, করলে ভালো হইতো, এটার জন্য আপনি আফসোস করতেছেন। এটাকে বলে মাজি তামান্নাই অথবা শার্তি। তামান্না মানে কি? তামান্না কি আকাঙ্ক্ষা না, আশা আকাঙ্ক্ষা না, এই ধরনের। দেখেন যে বলা হয় এমন অতীতকালীন ক্রিয়াকে যা অতীতকালে সংগঠিত হয়নি কিন্তু হওয়ার জন্য আফসোস বা আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়। যেমন কাশ জায়েদ আজাতা, হায় আহ যদি জায়েদ আসতো, কাশ জায়েদ আজাতা, আহ যদি জায়েদ আসতো। তাহলে মাজি তামান্নাই হচ্ছে এমন ক্রিয়া, এমন মাজি যেটা অতীতকালে এই কাজটা সংগঠিত হয় নাই কিন্তু হওয়ার জন্য আফসোস বা আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়, তাকে মাজি তামান্নাই বা ইয়া শার্তি বলে। ক্লিয়ার ভাই? কি বুঝে আসছে? জি ভাইয়া। বলেন তো এই পর্যন্ত। এরপরে দেখেন ফেলে মুজারে, যে ফেল বা ক্রিয়ার মাঝে বর্তমান ও ভবিষ্যতের দুটি কাল পাওয়া যায় তাকে ফেলে মুজারে বলে। দেখছেন, বর্তমান বা ভবিষ্যতে দুইটার কালই পাবে। যেমন জায়েদ আয়ে, জায়েদ আসতেছে বা আসবে। জায়েদ খায়ে, জায়েদ খাচ্ছে বা খাবে। ঠিক আছে? এই ধরনের যদি পান জায়েদ আয়ে, জায়েদ খায়ে, তাহলে এটার মধ্যে জায়েদ আসতেছে বা আসবে, দুই ধরনের অর্থ থাকবে। এখন আপনি আপনার মনের ভিতরে কোনটা আছে আপনি সেই অনুযায়ী অর্থ নেবেন। আপনি যদি মনে করেন যে না আমি চলমান অতীত নিব, মানে বর্তমান নিব, তাহলে আপনি আসতেছে বলবেন। আর যদি বলেন না আমি এটা দ্বারা ভবিষ্যতের অর্থ উদ্দেশ্য নিব, তখন আপনি বলবেন জায়েদ আসবে। ঠিক আছে? তাহলে যে ফেল বা ক্রিয়ার মাঝে বর্তমান বা ভবিষ্যতের দুটি কাল পাওয়া যায় তাকে ফেলে মুজারে বলে। যেমন জায়েদ আয়ে, জায়েদ আসতেছে বা আসবে। জায়েদ খায়, জায়েদ খাচ্ছে বা খাবে। এটা হচ্ছে ফেলে মুজারে। এখন ফেলে হাল দেখেন, যেটা শুধুমাত্র বর্তমানের অর্থ দিবে। কি বলবে? বর্তমানের অর্থ। যে ফেল দ্বারা বর্তমান কালের কোনো কাজ করা বা হওয়া বোঝা তাকে ফেলে হাল বলে। যেমন দেখেন জায়েদ খাতা হে, জায়েদ খাচ্ছে। কি? জায়েদ খাতা হে, জায়েদ খাচ্ছে। ওকে, ফেলে মুস্তাকবিল দেখেন, যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝাবে তাকে ফেলে মুস্তাকবিল বলে। যেমন জায়েদ খায়েগা, জায়েদ খাবে। কি করবে? জায়েদ খায়েগা, জায়েদ খাবে। ওকে। ফেলে আমর আদেশসূচক ক্রিয়া, যে ফেল দ্বারা কোনো কিছু করা বা হওয়ার আদেশ বোঝায় তাকে ফেলে আমর বলে। যেমন তুম আও, তোমরা আসো। তুম আও মানে কি? তোমরা আসো, অর্থাৎ আদেশ করতেছে। তুম যাও, তোমরা যাও। তুম খাও, তোমরা খাও। এই ধরনের অর্থ দিবে, আদেশ সূচক। আর ফেলে নেহি মানে নিষেধ সূচক ক্রিয়া, যে ফেল দ্বারা কোনো কিছু করা বা হওয়ার প্রতি নিষেধ করা হয় তাকে ফেলে নাহি বলে। যেমন মাত আও, এসো না। মাত যাও, যেও না। মাত খাও, খেও না। মাত নিন্দ আও, ঘুমে শোনা। ঠিক আছে ভাই? ক্লিয়ার? ফেলে নেই। ওস্তাদ জি, জি, ওই যে যেমন মাত আও বললেন, ওয়াইয়ের উপরে ওটা কি? ওটা কি জবর না কি? এটা না এটা 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 হামজা।
ওটা হামজা, জি, তার মানে হবে মাত আ, আও নাকি আয়ে নাকি এটা ইয়া হবে উচ্চারণটা? আও আও। মাত আও। হুম। আমি আপনারা আগে এটাই করেন, এই পর্যন্ত আপনার মাজদার হতে ফেল গঠন করার নিয়ম, ঠিক আছে? তো আমরা এখানে একটা জিনিস জেনে নেই, উর্দুতে আলামতে মাজদার কি জানেন? উর্দুতে মাজদারের আলামত কি? কোন শব্দের সাথে এই যে নুন আলিফ, কি উর্দুতে মাজদারের আলামত কি বলেন? নুন আলিফ। উর্দুতে মাজদারের আলামত হচ্ছে কি নুন আলিফ। কোন শব্দের মধ্যে যদি আপনি নুন শেষে আলিফ। যদি নুন আলিফ পান, তখন সেটাকে নির্দ্বিধায় আপনি মাজদার বলবেন। কি বলবেন? মাজদার বা ক্রিয়ামূল। যেমন দেখেন খানা, ঠিক আছে, আনা, ঠিক আছে, জানা, প্রত্যেকটা কিন্তু মাজদার বা ক্রিয়ামূল। প্রত্যেকটা কি এটা হচ্ছে মাজদার বা ক্রিয়ামূল, দেখছেন? তাহলে উর্দুতে মাজদারের আলামত কি বলেন? উর্দুতে মাজদারের আলামত কি? শব্দের শেষে নুন আলিফ। নুন আলিফ। উর্দুতে মাজদারের আলামত হচ্ছে নুন আলিফ। কি? উর্দুতে মাজদারের আলামত হচ্ছে নুন আলিফ। নুন আলিফ। নুন আলিফ। তা আপনি যখন ফেল গঠন করবেন, তখন আপনার তো মাজদার থেকে মাজদারের আলামত বাদ দিতে হবে প্রথমে। মাজদার থেকে কি করবেন? মাজদারের আলামত বাদ দিবেন, ঠিক আছে? তো মাজদার থেকে যখন আপনি মাজদারের আলামত বাদ দিবেন, ধরেন এই যে আনা, সরি, ধরেন আনা, আমাদেরকে যখন মাজদার থেকে ফেল গঠন করব আমরা, তখন আমাদেরকে মাজদারের আলামত বাদ দিতে হবে। ধরেন এই হচ্ছে আনা, আনা এটা একটা মাজদার, এটা কি একটা মাজদার। সেখান থেকে আমরা মাজদারের আলামত বাদ দেই, বাদ দিলাম, কি হইল? আ, তাই না ভাই? হয়েছে কি? জি। ও। জি। এরপরে যেমন জানা, জানা, তা আমাদেরকে ফেল গঠন করতে হইলে আপনি অতীত বর্তমান ভবিষ্যতে আমর নেহি যাই করেন না কেন, আপনাকে ফেলে রূপান্তর করতে হবে, আপনাকে মাজদারের আলামত বাদ দিতে হবে। তো আমি বাদ দিয়ে দিলাম মাজদারের আলামত, এটা বাদ দিলাম, হইল কি? যা, তাই না? তো এখন বলতেছে আপনি মাজদার থেকে যদি আলামতে মাজদার বাদ দেন, মাজদার থেকে যদি আলামতে মাজদার বাদ দিলে বাদ দেন। যেটা থাকবে সেটাই আমর হয়ে যায়। কি হয়ে যায়? আমর। কি হয়ে যায়? আমর। আমর, অর্থাৎ আদেশ সূচক ক্রিয়া হয়ে যায়। যেমন দেখেন, আমি যদি বলি যে জানা থেকে, জানা মাজদা থেকে আলামতে মাজদার বাদ দিছি, হইল কি? যা। যা মানে যা, যা মানে কি? যা মানে কি? যাও, যাও, যাও। আমরের সিগা, আদেশ সূচক হইল, ঠিক আছে? কি হয়েছে? আদেশ সূচক। যেমন আনা, আনা থেকে যদি আমি আলামতে মাজদার বাদ দেই, আ মানে আসো, কি? আসো, এইটা আমরের সিগা হয়ে গেল। আবার যদি আরেকটা দেখাই, যেমন খানা, খানা মাজদার, এখান থেকে আলামতে মাজদার বাদ দিলে যেটা থাকে খা, মানে কি? খাও, কি? খাও। তাহলে সহজ কথা, মাজদার থেকে আলামতে মাজদার বাদ দিলে যেটা থাকবে সেটা আমরের সিগা, সেটা কি হয়ে যায় বলেন? কি হয়ে আমরের যায়? সিগা। আমরের সিগা। কি আমরের হয়ে যায়? সিগা। আমরের সিগা। এখন আরেকটা জিনিস মনে রাখেন, কখনো কখনো এই আমরের সিগার সাথে আপনি একটা ওয়াও দেখবেন, ওই যে যেটা প্রশ্ন করছে, তাই না ভাই? এইটা কখনো কখনো আপনি এই ওয়াওটা হচ্ছে আপনি চাইলে যোগ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি শুধু খাও বলতে পারেন বা খাও বলতে পারেন, এই ওয়াওটা আপনি চাইলে যোগ করতে পারবেন, এটা হচ্ছে আপনার ইখতিয়ার। মন চাইছে আপনি করলেন, যেমন যা থেকে আপনি এখানে ওয়াও যোগ করেন, যাও। তারপরে তারপরে হচ্ছে এখানে যে আ থেকে, কি? এই যে আ থেকে আপনি আয়ের সাথে আপনি ওয়াও যোগ করেন, আও, ঠিক আছে? আসো। তাহলে ওয়াওটা আপনি চাইলে যোগও করতে পারেন, আবার নাও করতে পারেন, এটা আপনার ইখতিয়ার। এটা কি? আপনার ইখতিয়ার, আপনার ইচ্ছা। আপনার যদি মন চায় আপনি ওয়াও যোগ করলেন, মন চাইলে আপনি ওয়াও যোগ করলেন না। তাহলে ভাই আমাদের এক কথায় মনে রাখেন, মাজদার থেকে আলামতে মাজদার বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমরের সিগা। এটার সাথে চাইলে আমি কি? ওয়াও যোগ করতে পারি, আবার নাও করতে পারি। কথাটা ক্লিয়ার?
জি ওস্তাদ জি। জি ওকে, চলেন আমরা বইটা দেখি, তাহলে বুঝে আসবে। দেখেন, উর্দুতে মাসদারের চিহ্ন নুন আলিফ দূর করে আমরের ওয়াহেদে হাজের। কি? আমরের ওয়াহেদ হাজের। ওয়াহেদ হাজের মানে হচ্ছে কি? ওয়াহেদ মানে এক বচন, হাজের মানে হচ্ছে তুমি, মানে উপস্থিত। তো ওয়াহেদ হাজের মানে হচ্ছে কি? এক বচন, যে ব্যক্তিটা একজন এবং উপস্থিত থাকে। যেমন আমি যদি বলি যে তুমি যাও, তার মানে কি? তুমি হচ্ছে ওয়াহেদে হাজের। বুঝতে পারছেন? কিসে হাজের? ওয়াহেদে হাজের। তো দেখেন যে আমরের ওয়াহেদে হাজেরের সিগা, সিগা মানে ওই যে আপনার আকৃতি বা গঠনটা তৈরি করা হয়। যেমন দেখেন লিখনা, কি লেখছে এখানে দেখেন, খেয়াল করেন। লিখনা মানে কি? লেখা। এই যে আলামতে মাজদারটা এখন বাদ দিয়েছে, লিখ হতে, এই দেখেন নুনটা বাদ দিলে হয়েছে কি? লিখ মানে লেখো। ঠিক আছে কি ভাই? বুঝতে পারছেন? বুঝে আসছে? জি ওস্তাদ জি। ওকে, তারপরে জি ওস্তাদ জি, বুঝে আসছে। উর্দুতে আপনারা আমাদের আগে বইয়ে পড়ছেন না, লিখো লেখা পড়ছেন না? পড়ছেন জি। কি না? ওই যে দেখেন, এই যে এটার সাথে একটা ওয়াও, আপনি চাইলে যোগও করে দিতে পারেন, আবার নাও করতে পারেন। এটা আপনার ইচ্ছা। এটা কি? আপনার ইচ্ছা। আপনি চাইলে যোগ করবেন, না চাইলে মন না চাইলে আপনি করবেন না। ক্লিয়ার? জি তাহলে আমরের এইটা গঠন প্রণালী এটা আমরা পাইলাম। ঠিক আছে, এখন আসে যে ফেলে নেহি, নিষেধ সূচক যেটা। সাজু ভাই বুঝে আসছে? জি ভাইয়া জি ওকে, তো নিষেধ সূচক যেটা, এইটা বলতেছে যে ঠিক সেম কায়দায় থাকবে। কি থাকবে? সেম সেম করে সেম কায়দায় থাকবে। শুধুমাত্র আপনি ধরেন এই মাছ লাগাই দিব। জানা মাজদার থেকে আমি যদি আমরের ওয়াহিদে হাজের যদি আমি গঠন করি, এটা যা, যা হ্যাঁ যা, এটা হয়ে গেল। এখন বলতেছে যদি নেহি মানে যা, মানে যা, তুমি যাও। এখন যদি বলেন না তুমি যেও না, এই ধরনের করতে চান, তো এই যায়ের পূর্বে আপনি একটা মাত বসাইবেন। কি? মাত যা। মাছ যা মাত যা মানে তুমি যেও না। কি করো না? তুমি যেও না। ছিল না। তুমি যেও না। বুঝলে? হয় নাই বানানটা। ভাই আমার কথা বুঝতেছেন তো আপনারা? জি ভাইয়া বুঝতেছি। তাহলে শুধুমাত্র আপনি একটা মাত শব্দ বসাবেন। কি বসাবেন? মাত। যেমন মাত আ মানে তুমি এসো না, তুমি এসো না। যেমন আপনি চাইলে বলতে পারেন মাত খাও, মাত খা। হ্যাঁ, চাইলে ও বসাইতে পারেন, আবার নাও পারেন। মাত খাও মানে তুমি খেও না, তুমি খেও না। তাহলে আমরা শুধুমাত্র একটা মাত যোগ করব। কি যোগ করব ভাই? মা- মাত। মাত মানে না, মাত মানে কি? না। ঠিক আছে, যা বুঝে আসছে? জি, ওস্তাদ জি, জি, এখানে যে মাত আছে, মাত কি আমরা পরে ব্যবহার করতে পারবো না শুধু আগে না, ব্যবহার করতে? শুরুতে ব্যবহার করতে হবে। কেন আও মাত, খাও মাত, যাও মাত বলা যায় না? খাও মাত হয়, কিন্তু ওইভাবে করে না, সেন্টেন্স সুন্দর হয় না, বাক্য সুন্দর মাছ হয় না। খাও। বাক্য সুন্দর হয় না আর কি। আপনি আচ্ছা। যদি খাও মাত, ঠিক আছে, জি। আমি কিন্তু উর্দু জানি দেখে আমি না, ওইটা- বুঝতে পারবো বাক্যটা। ঠিক আছে, আপনি বলতে চাচ্ছেন যে তুমি খাও না। যেমন আমি খাই ভাত, এইরকম হয়ে যায় আর কি বাক্যটা। বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। Okay. এই যে দেখেন এখানে বলতেছে যে কি বলছে যে ফেলে আমর এর প্রথমে মাত শব্দটি বৃদ্ধি করে দিলে ফেলে নাহি এর সিগা গঠন হয়ে যায়। যেমন লিখ হতে মাত লিখ, লিখো না। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? জি ওস্তাদ জি, ক্লিয়ার। গঠন প্রণালী পড়তেছে এখন, এটা মনে রাখেন। এখন আসেন কেন আমরের সিগা আগে আনছে, এটা এখন বুঝবেন। এখন ওই যে আমরা মাঝি মুতলাকে চলে যাই, এখন অতীতকালীন। আমরা হচ্ছে আদেশ এবং নিষেধ আমরা পড়ে ফেললাম, এখন আমরা অতীতকালীন ক্রিয়াতে চলে যাব। মাজদার থেকে কিভাবে আমরা অতীতের ফেল রূপান্তর করবো এখন বলতেছে। দেখেন, আচ্ছা এখন চলেন আমরা চলে যাই, সব আমর থেকে আপনি এখন গ্রহণ করবো। ঠিক আছে, এই যে দেখেন, যেমন কে, আচ্ছা যেমন দেখেন
লিখনা। লিখনা এটা একটা মাজদার না ভাই, মানে কি লেখা, তাই না? মাজদার না? হ্যালো, জি উস্তাদ জি। এটা মাজদার না? এটা তো মাজদার, লিখনা, তাই না? মানে বুঝতে- লেখা। জি জি। লেখা, খেলা লেখছি কে? আরে, লেখা, লেখা। এখন বলতেছে, এখন এটাকে যদি আমরা আমল করি কি করব বলেন তো? আমল করতে হলে আমাদেরকে কি করতে হবে? নাকে বাদ দিতে হবে। আলামতে মাজদার বলবেন, আলামতে মাজদার বাদ দিব না, হইল কি জি লিখ, তাই না? লিখ। হইছে। এখন বলতেছে এই যদি আপনি মাজি মুতলাক কি করতে চান, আপনি মাজি মুতলাক গঠন করতে চান, তখন এই আমলের সাথে, এখন এটা আমল হয়ে গেছে মানে লিখ মানে লেখো, বলতেছে এই আমলের সাথে আপনি একটা শেষে আলিফ যোগ করবেন। কি যোগ করবেন? আলিফ। তাহলে হইল কি বলেন? লিখা। কি হইল? লিখো লিখা লিখা। লিখা আলিফ যোগ করছেন তো, ঠিক আছে? লিখা, জি। হ্যাঁ লিখা। জি। তারপরে হচ্ছে আপনার আহ, আহ, আরো আরো কি আছে, যেমন আহ, আপনার ধরেন আরো কি, আর আরো এই ধরনের উদাহরণ কি কি দিতে পারে আমরা একটু দেখি। ঘুমানো, ঠিক আছে? ঘুমানো। তারপরে ধরেন খানা, ওকে, খানা মানে কি খাওয়া। এখন দেখেন লিখনার মধ্যে কিন্তু এই লিখনার মধ্যে খেয়াল করেন, এখন বলেন তো এখানে আমাদের প্রথমে কি করতে হবে? আলামতে মাজদার বাদ দিতে হবে। তা আমরা আলামতে মাজদার বাদ দিই, দিলাম বাদ, ওকে, দিলাম বাদ। হয়েছে কি এখন বলেন তো? এটা সো কি হয়েছে? খা। সো কি হয়েছে? খা। তো এই হ্যাঁ। দুটো অর্থ হইল কি? এই দুটো অর্থ হয়েছে কি বলেন তো? ঘুমাও। ঘুমাও। ঘুমানো, আমরের সিগা, তাই না? জি খা ঘুমাও, মানে খাও, তাই না? খাও, এখন জি। আমরা কি বলছিলাম যে যদি আমরা মাজি মুতলাক সাধারণ অতীতে রূপান্তর করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? একটা এইটার সাথে অতিরিক্ত আলিফ যোগ আলিফ যোগ করতে হবে। কি যোগ করতে হবে? আলিফ। আলিফ যোগ করতে হবে। হ্যাঁ, এটার সাথে কি যোগ? আলিফ যোগ করতে হবে। এখন দেখেন তো এইটার সাথে কি আমরা আলিফ যোগ করলে কি এটা উচ্চারণ করা যায়? কি হবে উচ্চারণ? বা এটার সাথে যদি ওর সাথে আলিফ যোগ করলে উচ্চারণ কি হয়? ঠিক রকম হয়? কঠিন না। না? উচ্চারণ কি হয় না? তো উচ্চারণ করতে পারবো আমরা? পারবো? সো হয় না তো? এখন বলতেছে যদি এমন তো অবস্থায় আপনি পান যে আপনি আলামতে মাজদার বাদ দিলে, যদি কোন শব্দের শেষে, ফেলের শেষে আলামতে মাজদার বাদ দেওয়ার পরে আলিফ থাকে আর ওয়াও থাকে, এই ধরনের ফেলের ক্ষেত্রে আপনি যদি মাজি মুতলাক রূপান্তর করতে চান, মাজি মুতলাকের গঠন প্রণালীতে আপনি আলিফ দিবেন শেষে। কিন্তু যদি এই ধরনের হয়ে থাকে, তে বলতেছে যে এই ওয়াও এবং এই আলিফের পূর্বে আপনি একটা ইয়া যোগ করবেন। কি যোগ করবেন? অতিরিক্ত ইয়া। এই যে দেখেন, এখন আমরা যোগ করি, দেখেন যেমন সো যোগ ইয়া যোগ ইয়া, এই আলিফ, আলিফ হইল কি? দেখেন বলেন তো কি হয়েছে? সোয়া। কি হয়েছে? সোয়া, ঠিক আছে? তারপর হচ্ছে খা, খা যোগ ইয়া যোগ আলিফ, সরি আলিফ, হইল কি? এখন বলেন তো খায়া। কি হয়েছে? খায়া। খায়া। এই যে এইটা, এখন এইটা হচ্ছে মাজি মুতলাক হয়েছে। এখন কেন? যদি আপনি এই ইয়াটা যোগ না করেন তাহলে আপনি এটা উচ্চারণ করতে পারবেন না। আপনি যদি ইয়াটাকে বাদ দেন, এই আলিফের সাথে এই আলিফ যোগ করলে আপনাকে এটা উচ্চারণ করা যায়? এটা আলিফটা উচ্চারণ হবে? হবে উচ্চারণ? না, হবে না। না। এইটার জন্য আমাদেরকে একটা ইয়া আনতে হবে। এখন ইয়া দেখেন ইয়া আনছির বিদায় কি আমাদের কি হয়েছে? খায়া হয়েছে। যদি আপনি এই ওয়াও আছে, এখন যদি এই আলিফটা আপনি উচ্চারণে না নেন, শুধু আলিফ দেন, ওয়াওয়ের সাথে কি আলিফ উচ্চারণ করা যায়? যাবে? যাবে না তো, না। যায় না, কঠিন হয়। তো এটার জন্য আমাদেরকে একটা আলিফ এনে
ইয়া নিয়ে আমাদেরকে হচ্ছে সোয়া। তাহলে এটা মনে রাখবেন যে কোনো মাজদার থেকে যখন আমরা আলামতে মাজদার বাদ দিব, দিলে যে আমর হবে, আর আমর হইলে যদি কোনো তখন ওই আমরের মধ্যে যদি ওয়াও অথবা আলিফ থাকে, তখন আমরা কি করব, ওই আমরটাকে মাঝি মুতলাকে রূপান্তর করতে হইলে আমাদেরকে মাঝে একটা ইয়া নিয়ে আসতে হবে। কথাটা ক্লিয়ার ভাই? ক্লিয়ার হয়েছে? ইয়ার পরে তো আলিফও নিতে হবে। হ্যাঁ, আলিফ হ্যাঁ। এটা 100% থাকবে। এটা তো আপনার মাঝি মুতলাকের মানে এটা মেইন, আলিফ তো অবশ্যই থাকবে। আমি এখানে ইয়া আনছি কি কারণে? কারণ এইখানে একটা আলিফ আছে, এটা হচ্ছে আপনার আমরের আলিফ, এটা হচ্ছে আপনার মাঝি মুতলাকের আলামতের আলিফ। এখন এই দুইটা তো একসাথে আনলে উচ্চারণ করা যাইতেছে না, এটার জন্য আমি একটা বাধ্য হয়ে ইয়া নিয়ে আসছি। তো আপনার ওই যে ওইটা উপরেরটাও সেম, এখানে ওয়াও আছে, এখানে আলিফ, ওয়াওয়ের সাথে আলিফ উচ্চারণ করা যাইতেছে না, এটার জন্য আমি বাধ্য হয়ে কি করছি, একটা ইয়া নিয়ে আসছি। বুঝে আসছে? বুঝে আসছে ভাই? জি ওস্তাদ জি। এখন আমি আর একটু উদাহরণ দিলাম। দেখেন লিখনা, কি লিখনা, দেখেন এইটাকে যদি আমি আলামতে মাজদার বাদ দিয়ে হয়েছে কি লিখ, তাই না? এখন এটাকে যদি, এটা হচ্ছে আমর মানে লেখো, এখন এটাকে যদি আমি মাঝি মুতলাকে রূপান্তর করতে চাই, আমাকে কি যোগ করতে হবে এখানে বলেন তো? মাঝি মুতলাকে যদি রূপান্তর করব, তখন আমাকে এখানে কি যোগ করতে হবে? আলিফ 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 যোগ করতে হবে না? জি ওস্তাদ জি। কি জি হলো? উস্তাদ জি। ইয়া কি যুক্ত করতে হবে না? ইয়ে লাগবে না না, এখানে? ইয়া কেন লাগবে? আচ্ছা। আপনারা আমার কথাটা বুঝেন নাই। আমি যে আলামতে মাজদারটা বাদ দিছি, এই যে লিখনা থেকে, খেয়াল করেন, আলামতে মাজদারটা যে আমি বাদ দিছি, হ্যাঁ ঠিক আছে ওস্তাদ জি। আলামতে মাজদারটা যে বাদ দিছি, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। তো এখানে কি ওয়াও আছে? না ওয়াও বা আলিফ করতে আলিফ হবে, আছে? হ্যাঁ। নাই তো, আছে। এটা কি, এটা হে না? এটা তো হে, এটা হে না? ওয়াও অথবা আলিফ থাকলে আপনি ইয়া নিয়ে আসবেন, কিন্তু ওর মাঝে ইয়া। হ্যাঁ, কিন্তু এখানে তো হে, তো হে থাকলে কিন্তু এখানে এটা লিখা, এটা তো উচ্চারণ করা যাইতেছে, তাই না? যদি ওয়াও অথবা আলিফ থাকতো, তখন আপনি একটা ইয়া আনতেন বাধ্য হইয়া। বুঝে আসছে? এই যে এখানে, জি ওস্তাদ। এই যে দেখেন, এই যে এখানে ওয়াও আছে, এখানে আলিফ আছে, এটার জন্য আমি বাধ্য হয়ে এখানে একটা ইয়া নিয়ে আসছি। ভাই আমার কথাটা কি ক্লিয়ার আপনাদের? জি উস্তাদ জি, ক্লিয়ার। শাহজামান সাজু ভাই, এই যে দেখেন, এখানে দেখেন, আমরা এটা বললে তখন আপনি বুঝতে পারবেন। মাঝি মুতলাক ফেলে আমরের এক বচন শব্দের শেষে একটি আলিফ বাড়িয়ে দিলেই মাঝি মুতলাক তৈরি হয়ে যায়। যেমন লিখ থেকে লিখা, লিখ থেকে কি লিখা মানে কি সাধারণ অতীত, সে লিখলো, সে কি করলো, সে লিখলো, ঠিক আছে? এখন বলতেছে উল্লেখ্য যে ফেলে আমরের শেষে যদি আলিফ অথবা ওয়াও থাকে, কি থাকে? আলিফ অথবা ওয়াও, তাহলে আলিফ এবং ওয়াও এর পরে একটি ইয়া বাড়িয়ে দিলে মাঝি মুতলাক এর সিগা তৈরি হয়ে যায়। যেমন দেখেন, খা থেকে খায়া, সো থেকে সোয়া। বুঝে আসছে এখন? শাহজামান সাজু ভাই, গালিব, উস্তাদ বুঝে আসছে কি আপনাদের এই কথাটা? উস্তাদ আরেকবার বললে একটু। ওকে, আচ্ছা, আমি এবার আপনাদেরকে খুব এবার আরো সহজে দিই। ওকে, দেখেন, এইটা হচ্ছে একটা মাজদার, লিখনা। কি লিখনা মানে হচ্ছে লেখা, ওকে? এইটা হচ্ছে একটা মাজদার, খানা মানে খাওয়া। উর্দুতে আলামতে মাজদার কোনটা বলেন তো? উর্দুতে আলামতে মাজদার কোনটা? নুন আলিফ। নুন আলিফ, তাই না? জি। এই নুন আলিফ। তো আপনি যখন একটা ফেলে রূপান্তর করবেন, অর্থাৎ আপনি যদি বলেন মানে খাওয়া, এটা হচ্ছে বাংলাতে ক্রিয়ামূল, খাওয়া, এটাকে এখানে আপনি রূপান্তর করতে কি করতে হবে? আপনাকে ভাঙতে হবে। খাওয়া থেকে সে খেয়েছে, সে খাচ্ছে বা খাবে। তো উর্দুতে যখন এই প্রত্যেকটা হচ্ছে ক্রিয়ামূল, প্রত্যেকটা হচ্ছে কি ক্রিয়ামূল, ভার্ব মানে মূল, শব্দের মূল, ঠিক আছে? ক্রিয়ার মূল। তো এখন এগুলোকে, এই যে ঘুমানো, খাওয়া,
লেখা। এখন এগুলোকে যখন আপনি অতীতকালে রূপান্তর করবেন বা বর্তমানে রূপান্তর করবেন বা ভবিষ্যৎকালে রূপান্তর করতে চাবেন, তখন আপনাকে প্রথমে আলামতে মাজদার বাদ দিতে হবে। এই আলামতে মাজদার বুঝে আসছে? এই আলামতে মাজদার আপনি কি দিবেন? বাদ দিবেন। বাদ না দিলে আপনি রূপান্তর করতে পারবেন না, ফেল রূপান্তর করতে পারবেন না। এখন যখন আপনি আলামতে মাজদার বাদ দিয়েছেন, তখন এখানে কি থাকলো? লিখ, তাই না ভাই? যখন আপনি আলামতে মাজদার বাদ দিয়েছেন, তখন কি থাকলো? খা। এই তো, এইটাই তো। কথা বলেন, কথা বলেন। সো জি ওস্তাদ জি, ঠিক এই আছে। তো, তাই না? যখন আপনি মাজদার থেকে আলামতে মাজদার বাদ দিলে যেটা থাকবে, এইটাই সাথে সাথে তখন আদেশ সূচক ফেল হয়ে যায়। কি সূচক ফেল? আদেশ মানে আমর, ফেল আমর হয়ে যায়। এখন এটার অর্থ হয়ে যাচ্ছে কি জানেন? এটার অর্থ হয়ে যাচ্ছে তুমি লেখো, মানে আদেশ সূচক। তুমি লেখো, তুমি খাও, আদেশ সূচক হয়ে যাচ্ছে। আমরের এগুলো আমরের ওয়াহিদে হাজির হয়ে যাচ্ছে। তুমি ঘুমাও, কি হও? তুমি ঘুমাও, তুমি ঘুমাও। এইটুকু বুঝে আসছে আপনাদের? ওকে। এখন এটাকে যখন আপনি নিষেধ সূচক করবেন, মানে নিষেধ, যে তুমি লেখো না, তুমি খায়ও না, তুমি ঘুমায়ও না, তখন আপনি কি করবেন জানেন? এই প্রত্যেকটা শুরুতে শুধু মাত শব্দ যোগ করবেন। কি শব্দ? মাত। যেমন দেখেন, মাত যোগ করলেই হয়ে যাবে। যেমন দেখেন, মাত লিখ, মাত লিখ, মাত খা, মাত খা, মাত সো, মাত সো। মানে কি? তুমি লেখো না, লেখো না, তুমি খেও না, তুমি ঘুমায়ও না। কি করো না? ঘুমাইও না। ক্লিয়ার? ফেলে নেহি ক্লিয়ার হয়েছে ভাই? তখন কি হয়ে গেল? নিষেধ সূচক হয়ে গেল। ক্লিয়ার ভাই? ক্লিয়ার ওস্তাদ জি, ক্লিয়ার। এখন তাহলে আমরা ফেলে আমরও পেয়ে গেলাম, ফেলে নেহিও পেয়ে গেলাম, যেটা আমরা পড়ে আসছিলাম। এই যে ফেলে আমর, ফেলে নেহি। হ্যাঁ, ফেলে আমর মানে কি? আদেশ সূচক। ফেলে নেহি মানে কি? নিষেধ সূচক কাজ। এখন ওই যে আমরা ফেলে মাজি যে 6 প্রকার পড়ছিলাম, মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাইত, মাজি সাক্ষী, এগুলোর গঠন প্রণালী আমাদেরকে জানতে হবে। তাহলে বলতেছে যে এগুলো যখন আপনি গঠন করবেন, তখন আপনাকে ফেলে আমর থেকে গঠন করতে হবে। কি থেকে গঠন করতে হবে? ফেলে আমর থেকে। ঠিক আছে? তা আমরা এখন ফেলে আমর থেকে প্রথমে ফেলে মাজি মুতলাক গঠন করব। মাজি মুতলাক মানে কি? সাধারণ অতীত। সে খেলো, সে গেল, সে গিয়েছে, সে খেয়েছে, এই ধরনের অর্থ দেয়। কোন ধরনের অর্থ? এই ধরনের অর্থ দেয়। ঠিক আছে? তা আমরা এই সাধারণ অতীতটা আমরা শিখব। এটা গঠন করতে হবে ফেলে আমর থেকে। কি থেকে গঠন করব? ফেলে আমর থেকে। চলেন ফেলে আমর থেকে গঠন করি। তাহলে আমরা আবার ফেলে আমরে চলে যাই। এই যে ফেলে আমর, ঠিক আছে? লিখ, খাসো। চলেন এটা আমরা এখানে লিখি। লিখ, খা, তার আরেকটা হচ্ছে সো। ঠিক আছে? সো। তাহলে এই দেখেন, এখন দেখেন বলতেছে যে ফেলে আমর থেকে আপনাকে মাঝে মুতলাক গঠন করতে হবে। তো এই যে ধরেন, এই যে দেখেন, এটা শেষে লাম, কাফ, হে। বলতেছে যে ফেলে আমরের সাথে যদি আপনি একটা আলিফ যোগ করে দেন। কি যোগ? অতিরিক্ত আলিফ। তাহলে হয় কি? লিখা। লিখা মানে কি? বলেন মানে কি হইল ভাই? মানে কি হইল? এই দেখেন, আমি আলিফ যোগ করছি না? এখন হইলো কি? লেখলো। সাধারণ অতীত হয়ে গেল। কি হয়ে গেছে? সাধারণ অতীত। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এটা একটা অতিরিক্ত, আমরা সাথে একটা অতিরিক্ত আলিফ যোগ করছে। ক্লিয়ার ভাই? কথা শুনেন না আমার?
তো কোথায় ছিলাম আমরা? আচ্ছা, তাহলে আমরা আমরের সাথে কি করলাম, আপনার এই একটা আলিফ যোগ করে দিলাম, তখন মাজি মুতলাক হয়ে যাবে। যেমন সে লেখলো, সে লেখলো, সাধারণ অতীত মাজি মুতলাক। এখন বলতেছে দেখেন এখানে কিন্তু কোন শব্দের শেষে কিন্তু কোনো ওয়াও অথবা আলিফ নাই, কিন্তু বলতেছে যদি এমন হয় তুমি আলামতে মাজদার বাদ দেওয়ার পরে দেখলা যে আমরের সিগার মধ্যে শেষে আলিফ আছে, কি আছে, এই যে আলিফ, হ্যাঁ, এবং ওয়াও আছে, সেই ক্ষেত্রে মাজি মুতলাক গঠন প্রণালীটা একটু ভিন্ন হবে। কারণ আলিফ এটা আপনাকে 100% আনতেই হবে। কি করতে হবে? আনতেই হবে। নিয়ে আসলাম আলিফ, আমরা ওই মাজি মুতলাকের স্ট্রাকচার অনুযায়ী একটা আলিফ এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, যোগ করলাম। ঠিক এইখানে আমরা সেম কাজটাই করি, একটা আলিফ নিয়ে আসলাম, কারণ এটা আনতেই হবে মাজি মুতলাক। কিন্তু বলতেছে যদি এমন হয় আমরের সিগার শেষে ওয়াও অথবা আলিফ থাকে, এখন এইরকমটা হইলে বলতেছে তুমি একটা অতিরিক্ত ইয়া নিয়ে আসবা। কি নিয়ে আসবা? অতিরিক্ত ইয়া, নামলে উচ্চারণ করা যাবে না। এখন অতিরিক্ত ইয়া যখন আমি নিয়ে আসলাম, এখন হইল কি দেখেন, খায়া খায়া, ঠিক আছে, অর্থাৎ সে খেলো, সে সাধারণ অতীত, দেখেন অর্থ কিন্তু সাধারণ অতীত হচ্ছে, সে খেলো, ঠিক আছে, অথবা সোয়া, সে কি করলো? ঘুমালো, সে ঘুমালো। ভাই এখন বুঝে আসছে? জি উস্তাদ জি। হ্যাঁ, আর যদি আলিফ এবং ওয়াও না থাকে তাহলে শুধুমাত্র আলিফ যোগ হবে আমরের সাথে। ক্লিয়ার? তাহলে এই মাজি মুতলাকের ক্ষেত্রে আমরা এই 3 ধরনের রূপ পাবো। একটাতে হয়তো আলিফ থাকবে না, শেষে আলিফ না থাকলে, ওয়াও না থাকলে আমরা সরাসরি আলিফ যোগ করে দিব। আর যদি আমরের সিগার শেষে আপনার আলিফ অথবা ওয়াও থাকে, তখন মাজি মুতলাক গঠন করার ক্ষেত্রে আমাদের একটা আলিফের সাথে একটা অতিরিক্ত ইয়া আনতে হবে। ক্লিয়ার? মহসিন ভাই ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে দেখেন আমাদেরকে কি বলছে এখানে, যে আর ফেলে মাজি মুতলাক মানে কি আমরা পড়ে আসছি, এটা হচ্ছে সাধারণ অতীত, অর্থাৎ সে গেল, সে খেলো, সে খেয়েছে, সে গিয়েছে, এই ধরনের। ওকে, এরপরে মাজি মুতলাক দেখেন এইটা আরো ইজি। মাজি মুতলাক, মাজি করিব, এটা মূলত মাজি মুতলাক থেকে গঠন করতে হবে, একেবারে ইজি। ধরেন এখানে চলে যাই, যে মাজি মুতলাক কোনটা এখানে বলেন তো, মাজি মুতলাক কোনটা এখানে? লিখা, খায়া, সোয়া, তাই না? এগুলো তো মাজি মুতলাক। লিখা, এগুলো মাজি মুতলাক না ভাই? সোয়া আসছে, এখন আসছে। সোয়া, ঠিক আছে, দেখেন মাজি মুতলাক দেখেন, আর এটা হচ্ছে সোয়া, এটা মাজি মুতলাক না ভাই? বলতেছে মাজি মুতলাক থেকে যখন আপনি মাজি করিব করবেন, শুধু এগুলোর সাথে আপনি একটা হে যোগ করবেন, হে যোগ করেন, ঠিক আছে, একটা হে যোগ করেন, মানে কি? লিখা হে, খায়া হে, সোয়া হে, তখন অর্থ হয়ে যাবে যে সে এইমাত্র লিখেছে, সে এইমাত্র খেয়েছে, সে এইমাত্র ঘুমিয়েছে। দেখেন আমরা অর্থ করি, অর্থ কি হচ্ছে, যে অর্থ কি হচ্ছে, সে এইমাত্র লিখেছে, লিখেছে, সে এইমাত্র খেয়েছে, সে এইমাত্র ঘুমিয়েছে। তাহলে আমরা কি যোগ করতে হবে মাজি মুতলাকের শেষে ভাই? বলেন তো, মাজি মুতলাকের সাথে আমরা একটা হে যোগ করব। কি যোগ করব? হে। লিখা হে, খায়া হে, সোয়া হে। বুঝে আসছে ভাই? খুব কঠিন কি মাজি করিবের?
হ্যালো হ্যালো না ওস্তাদ জি ঠিক আছে। ওকে যুসত জি এই যে ঠিক দেখেন, আছে ওস্তাদ জি, আগান, অসুবিধা নেই। এই যে দেখেন মাজি করিব, মাজি মুতলাকের শেষে হে শব্দটি বৃদ্ধি করলে মাজি করিবের সিগা গঠন হয়ে যায়। যেমন খায়া হতে খায়া হে, এইমাত্র খেয়েছে। সোয়া হতে সোয়া হে, এইমাত্র শুয়েছে। লিখা হতে লিখা হে, এইমাত্র লিখেছে। শুধু আপনার একটা মাজি মুতলাকের সাথে শুধু একটা হে যোগ করলেই মাজি করিব হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার ভাই? ক্লিয়ার জি ওস্তাদ ওস্তাদ জি। ওকে ওকে মাঝি বাইদ দেখেন, মাঝি বাইদ হচ্ছে এইটাও সহজ। বলতেছে মাঝি এই মাঝি বাইদটা মাঝি করিব থেকে আপনাকে গঠন করতে হবে। যেমন দেখেন মাঝি লিখা খায়া, মাঝি বাইদ জানি কাকে বলে বলেন তো? মাঝে বাইদের সংজ্ঞা কি কি পড়াইছিলাম আপনাদেরকে আমি? দূরবর্তী অতীত। মানে সে গিয়েছিল, সে খেয়েছিল। তো মাঝি বাইক গঠন করতে হলে আপনাকে মাঝি মুতলাক থেকে গঠন করতে হবে। বলতেছে মাঝি মুতলাকের সাথে আপনি একটা থা যোগ করবেন। থা কি যোগ? থা, ঠিক আছে? থা যোগ করবেন, থা থা যোগ করেন, তাহলে হইল কি বলেন তো? হ্যাঁ কি হইল? লিখা থা, লিখা দায়া থা, लिखा था, लिखा था, खाया था, खाया था, কি হইল? সোয়া থা, সোয়া থা। অর্থ হলো কি বলেন তো? অর্থ কি হবে এখানে? ঘুমিয়ে কি লিখেছিল, অর্থ কি হইতেছে? লিখেছিল। লিখেছিল, খেয়েছিল, খেয়েছিল। তারপরে কি হবে? ঘুমিয়েছিল, কি ঘুমিয়েছিল। তাহলে কি পেলাম আমরা? মাঝি মুতলাকের সাথে শুধু এই থা যোগ করবো। কি? এই থা, এই থা, এই থা হইল কি? লিখা থা লিখেছিল, খায়া থা খেয়েছিল, শুয়া থা ঘুমিয়েছিল। এই হইলে কি মাঝি বাইত গঠন হয়ে যাবে। কি হয়ে যাবে? মাঝি বাইত। ক্লিয়ার ভাই? ক্লিয়ার ভাই? ওস্তাদ জি। ওকে ক্লিয়ার ওস্তাদ জি। ওকে দেখেন বলতেছে কে যে মাঝি মুতলাকের শেষে থা শব্দটি বাড়িয়ে দিলে মাঝি বাইরের সিগা গঠন হয়ে যায়। যেমন লিখা থেকে লিখা থা লিখেছিল, খায়া থেকে খায়া থা, সোয়া থেকে সোয়া থা। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে আপনাদের? আর যে মাঝি মুতলাকের শেষে হোগা শব্দটি বৃদ্ধি করে দিলে মাঝি সাক্ষী গঠন হয়ে যায়। ঠিক আছে, চলেন আমরা পড়ি। তাহলে আমরা মাঝি মুতলাক যেমন দেখেন লিখা বলতেছে মাঝি মুতলাকের সাথে একটা হোগা, এই হোগা শব্দটি যোগ করলে কি হয়ে যায়? মাঝি সাক্ষী গঠন হয়ে যাবে। তাহলে হইল কি বলেন তো? কি হইল? লিখা হোগা, সম্ভবত সে লিখে থাকবে। লিখা হোগা অর্থ কি হইতেছে? সম্ভবত সম্ভবত সে লিখে থাকবে। সম্ভবত সে লিখে থাকবে, থাকবে। তাহলে মাঝি মুতলাকের সাথে হোগা শব্দটি যোগ করবেন। যেমন আমরা যদি উদাহরণ দেখি, ধরেন কি খায়া, এটার সাথে আমরা একটা হোগা শব্দ যোগ করি, হোগা। তাহলে হইল কি? খায়া হোগা। কি? খায়া হোগা।
সম্ভবত সে খেয়ে থাকবে, অর্থ কি? সম্ভবত, বলেন, সম্ভবত, সে খেয়ে থাকবে। সম্ভবত সে খেয়ে থাকবে। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? মাঝি সাক্ষী? জি উস্তাদ জি। ওকে, চলেন আমরা সংজ্ঞা দেখি। বলতেছে যে মাঝি সাক্ষী, মাঝি মুত্তাকের শেষে হোগা শব্দটি বৃদ্ধি করলে মাঝি সাক্ষী গঠন হয়ে যায়। যেমন লিখা থেকে লিখা হোগা, সম্ভবত লিখে থাকবে। ওকে, গালি ক্লিয়ার? জি উস্তাদ। ওকে, এখন হচ্ছে মাজি তামান্নাই ইয়া শার্তি, অর্থাৎ মাজি তামান্নাই ইয়া শার্তি, এইটা একটু চেঞ্জ আছে। এটা গঠন করতে হবে আমাদের আমর থেকে। কি থেকে? আমর থেকে। ঠিক আছে, আমর থেকে আমরা গঠন করব। ঠিক আছে, দেখেন, আমর থেকে গঠন করতে হবে। যেমন আমর কি? লিখ, লিখ, তাই না? লেখো। সেখান থেকে এই আমরের সাথে আমরা একটা তা যোগ করব। কি? তা। কি? তা। বুঝতে পারছেন? তাহলে হইল কি? লিখতা। কি হয়েছে? লিখতা। বলেন কি হয়েছে? লিখতা। লিখতা। তারপর যেমন ধরেন সোর সাথে আমরা একটা তা যোগ করে দিলাম, সোতা। কি? সোতা। ঠিক আছে, তারপর খা, আমর, আমরের সিগা, এটার সাথে আমরা একটা কি তা যোগ করব। কি হইল বলেন তো? খাতা। খাতা, খাতা। ঠিক আছে, তার মানে কি? হায় যদি সে খেত, হায় যদি সে ঘুমাতো, হায় যদি সে লিখতো, এই ধরনের অর্থ দিবে। কি অর্থ দিবে? এই ধরনের অর্থ দিবে। দেখেন যে আমরা হাজারে ওয়াহিদের সিগার শেষে তা শব্দটি বাড়িয়ে দিলে মাজি তামান্নাই ইয়া শার্তি গঠন হয়ে যায়। যেমন লিখ থেকে লিখতা, যদি লিখতো, যদি লিখিত, তাহলে মাজি তামান্নাই ইয়া শার্তি কি? আমরা ওয়াহিদে, আমরে হাজারের ওয়াহিদের সিগা থেকে আমরা গঠন করব। ক্লিয়ার ভাই? জি উস্তাদ জি। ওকে, এরপর আছে মাজি ইস্তেমরারি। মাজি ইস্তেমরারি, এটা আরো সহজ। বলতেছে মাজি ইস্তেমরারি গঠন করতে মাজি তামান্নাই ইয়া শার্তির শেষে একটা থা যোগ করে দেব আমরা। এই যে মাজি তামান্নাই, তো এইটা লিখতা, এই লিখতার সাথে আর একটা থা যোগ করব, তাইলে আমাদের মাজি কি ইস্তেমরারি হয়ে যাবে। যেমন দেখেন এখানে আমাদের কি, এই যে এইটা হচ্ছে মাজি, মাজি তামান্নাই লিখতা, হ্যাঁ, যদি লিখতো, এই ধরনের। বলতেছে এইটার সাথে আমাদেরকে কি করতে হবে? মাজি ইস্তেমরারি মানে চলমান অতীত যখন আমরা করব তখন আমাদেরকে আরেকটা থা যোগ করতে হবে। কি? থা। এই থা যোগ করছে, হইল কি বলেন তো? এখন কি হয়েছে? উচ্চারণ করেন। কি হইল? লিখতা। লিখতা থা। ঠিক আছে, লিখতা থা, লিখতে ছিল। ঠিক আছে, ঠিক এইভাবে যদি আমরা এটার সাথে, যেমন সোতা, এটার সাথে আমরা কি যোগ করবো? একটা থা যোগ করব। হ্যাঁ, মাজি তামান্নাই এর সাথে হইল কি? সো তা থা। হ্যাঁ, ঘুমাইতেছিল। তারপরে যদি এটার সাথে আমরা যোগ করি হচ্ছে আপনার কি বলে এটাকে, এই খাতা, খাতার সাথে যদি আমরা যোগ করি একটা থা, তখন কি হইল? খা তা থা। খাইতেছিল। কি করতেছিল ভাই? কি করতেছিল বলেন? খাইতেছিল। খাইতেছিল। তাহলে কি করতেছিল? খাইতেছিল। তাহলে কি বললো? যে মাজি ইস্তেমরারি গঠন করতে হলে মাজি তামান্নাই শেষে আমাকে কি করতে হবে? একটা থা যোগ করতে হবে। এই যে থা যোগ করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে আমরা উপরে গেল, থা যোগ করব। ক্লিয়ার? প্রশ্ন আছে কি কোনো? এখানে দেখেন যে মাজি তামান্নাই ইয়া শার্তির এর শেষে থা বাড়িয়ে দিলে মাজি ইস্তেমরারি তৈরি হয়ে যায়। যেমন লিখতা থেকে লিখতা থা, লিখতে ছিল। ক্লিয়ার ভাই?
প্রশ্ন আছে কি? ক্লিয়ার উস্তাদ জি। না প্রশ্ন নেই। ওকে, শাহজাহান সাজু ভাই লেট করলেন কেন? ভাইয়া ওই যে ইলেকট্রিসিটি চলে গেছিল, ও, কারেন্ট ছিল ও। না। তাহলে আমরা টোটাল 8টা আমর নেহি এবং মাজি ফেলে মাজি 6টা, মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাইত, মাজি শাকি, মাজি তামান্নাইয়া শার্তি, মাজি ইস্তেমরারি, টোটাল 8টা গঠন প্রণালী আমরা শিখলাম। ঠিক আছে, এবং আমরা ফেল সম্পর্কে মাজি সম্পর্কে আমরা একটা ধারণা নিয়েছি।